অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুরু করতে যাচ্ছি সমরেশ মজুমদারের একটি উপন্যাস। এতদিন আমি যে উপন্যাসগুলো পড়েছি, সেই উপন্যাসগুলোর চেয়ে এই উপন্যাসটি একটু পরিসরে বড় হবে। আমি মোট ১০টি পর্বে উপন্যাসটি ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি ১ম পর্ব দিয়ে। আমি শুরু করছি সমরেশ মজুমদারের লেখা উপন্যাস 'বুনো হাঁসের পালক'। শুরু করছি তাহলে। বাথটবের ঈষৎ উষ্ণ জল এখন ফোমে ভর্তি। হরিশ মল্লিক তার তলায় শুয়ে। চারধারে ঝকঝকে আলো, পায়ের দিকের দেয়াল জুড়ে আয়না, সেখানেও হরিশের মুখ। ব্যাপারটা হরিশের কাছে নতুন নয়, কিন্তু পাইনউড হোটেলের বাথটবে শুয়ে এই মুহূর্তে তার মনে হলো জীবনে এত আরাম সে কখনো পায়নি। নরম গরম জল প্রতিটি রোমকূপ দিয়ে ওই বোধটি সমস্ত শরীরে ছড়িয়ে দিচ্ছে। সে চোখ বন্ধ করে পড়েছিল অনেকক্ষণ। এই সময় টেলিফোন বাজলো। ছোট তোয়ালেটা রিসিভারের উপর ফেলে সেটাকে কানে নিয়ে এসে হরিশ বলল, হ্যালো স্যার, এভরিথিং অল রাইট। আপনি আর ৮ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিন। কটা বাজে? ৮টা। লোকাল নিউজ পেপাররা সবাই আসছে। ক্যালকাটা, দিল্লি, বোম্বাইয়ের প্রতিনিধিরাও আসছেন। এছাড়াও শহরের সব ভিআইপি। গুড। অনন্ত, কলকাতায় গিয়ে আমি পার্টি দেব। এখানে এসব করার কোনো মানে নেই বলে তোমরা ভেবেছিলে। তবু আমি খরচ করছি। কেন জানো? জানি স্যার, আপনি পাহাড় থেকে নামবার পরেই একটা আনন্দ করতে চান। গুড। আমি ইউনিটের সবার সঙ্গে আনন্দটা শেয়ার করতে চাই। কলকাতায় যে পার্টি হবে সেখানে প্রোডাকশন বয়দের ডাকতে পারবো না, কিন্তু কলকাতায় না পৌঁছানো পর্যন্ত আমরা সবাই এক ফ্যামিলির লোক, তাই না? হরিশ জবাবের অপেক্ষা না করে রিসিভার ঝুলিয়ে রাখল। তারপর মাথায় জল ঢালল সে। ভেজা চুলে আয়নায় নিজেকে দেখল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মুখ, যাকে বলে অসাধ্য সাধন করেছে সে। প্রথম দুটো ছবি চলেছিল যেমন বাংলা ছবি চলে। শরৎচন্দ্রীয় গল্প ভেঙে আজও বাংলা ছবি তৈরি হয় দর্শক ধরবার জন্যে। তৃতীয় ছবিটিও একই ধারায় হতো, কিন্তু হঠাৎ গল্প হাতে এসে গেল। প্রায় গানস অফ নাভারণ গোছের গল্প। মানস সরোবরের তলায় লামাদের লুকিয়ে রাখা সোনা, হিরে, রত্ন উদ্ধারের একটা অভিযানের টান টান কাহিনী। বাংলায় অভিযানের ছবি হয় না, হিন্দিতেও। ভালো গল্প নেই ও বিষয়ে, একমাত্র বিভূতিভূষণের চাঁদের পাহাড় ছাড়া। তা সেই গল্প ছবিতে আনার ব্যাপারে অনেক ঝামেলা। হরিশ মল্লিক পুরো একটা দিন সময় নিয়েছিল মন ঠিক করতে। গল্পটি যদি ঠিকঠাক তোলা যায় তাহলে বক্স অফিসের সব রেকর্ড ছাপিয়ে যাবে। টাকার গন্ধ পেলেই শরীর আনচান করে ওঠে। হরিশ গন্ধটা পেল, কিন্তু মানস সরোবরে শুটিং করতে ভারত সরকার এবং চীনা সরকারের অনুমতি চাই। আকাশ কুসুম শব্দটাও ওই অনুমতি পাওয়ার চেয়ে কাছাকাছি। খবরটা ফাঁস হয়ে যাওয়া মাত্র ইন্ডাস্ট্রি জুড়ে হাসাহাসি শুরু হয়ে গেল। পাগল ছাড়া কেউ এইরকম ছবির কথা ভাবে না। আত্মীয় বন্ধুরা তো দূরের কথা, হরিশের স্ত্রী শিবানী পর্যন্ত বাধা দিতে লাগলো। আর ততই জেদ বাড়তে লাগলো হরিশের। সে অসম্ভবকে সম্ভব করবেই। মানস সরোবর না পাওয়া গেলে একটা বিকল্প কিছু খুঁজে বের করতেই হবে। এইচএম প্রোডাকশনের প্রথম দুটো ছবির পরিচালক অনন্ত সেনের বয়স হয়েছে এবং হাতে গোটা ৮ ছবি। লোকটার খ্যাতি বেড়েছে কারণ সে প্রডিউসারের টাকা ফিরিয়ে দেয়। হরিশ তৃতীয় ছবির ক্ষেত্রে তাকে বাতিল করল। ১২ থেকে ১৪,০০০ ফুট ওপরে পাহাড় এবং বরফ ভেঙে অভিযাত্রী দল মানস সরোবরে নানান রোমাঞ্চকর ঘটনার মধ্য দিয়ে রত্ন উদ্ধার করতে যাবে। এমন কাহিনীর পরিচালককে হতে হবে উচ্চাভিলাষী, কর্মঠ, যুবক এবং ইমাজিনেটিভ। বাংলা ছবির বস্তা পচা ফর্মুলা ভুলে যেতে হবে তাকে। অনন্ত সেনদের কর্ম নয়। হরিশ নাস্তানাবুদ হলো পরিচালক খুঁজে বের করতে। উত্তম কুমার মারা যাওয়ার পর একটা নায়কও পাওয়া যায় না। একটা মেয়ে নেই যাকে নায়িকা ভাবা যায়, এবং একজন তরুণ পরিচালক টালিগঞ্জে খুঁজে পাওয়া যায় না যার উপর আস্থা রাখা যায়। ফেস্টিভ্যাল ফিল্ম করিয়েদের দিয়ে সাধারণ মানুষের জন্য ছবি করানো যায় না।
আবার সিথির সিঁদুর মার্কা পরিচালকদের দিয়ে এই ছবির কাজ করানোর কথা ভাবা অসম্ভব। কেউ কেউ বলেছিল, 25 লাখ টাকা খরচ করছো, ছবিটা হিন্দিতে করাও। কিন্তু ফাঁদে পা দেয়নি হরিশ। কলকাতায় বসে হিন্দি ছবি তৈরি করে সর্বভারতীয় রিলিজ অসম্ভব। সার্কিটই বিক্রি হবে না। তাছাড়া এই ছবি করতে হবে এক লটে। পুরো টিম বেরিয়ে যাবে মাস তিনেকের জন্যে। ছবি শেষ করে তবে ফিরবে। কোনো বোম্বের অভিনেতা তাকে এত সময় দেবে না। প্রায় হাল ছেড়ে দেবার অবস্থায় বসন্ত সোমের সঙ্গে পরিচয় হলো হরিশের। এক সকালে আর্যগুপ্ত তাকে ফোন করে বলল বিকেলে রক্সিতে আসতে। আর্য একটি দামি পত্রিকার সিনেমা সম্পাদক। রক্সিতে পুনা থেকে পাশ করা বসন্ত সোমের ডকুমেন্টারির ছবি দেখতে যাবে সে। ডকুমেন্টারির ছবি যারা তৈরি করে তাদের সম্পর্কে খুব পরিষ্কার ধারণা ছিল না হরিশের, কিন্তু ছবিটি দেখার পর সে সোজা হয়ে বসল। দীর্ঘকাল সমুদ্রের নৌকোয় বাস না করলে এমন ছবি তৈরি করা অসম্ভব। ছবি দেখার পর ওরা তিনজনে একটা হোটেলে বসেছিল। হরিশ চুপচাপ শুনছিল আর আর্য বসন্তকে ছবির ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছিল। যে ছবি ভালো লাগে তাদের সামান্য খুঁতও সহ্য করতে পারে না আর্য। বেচারা বসন্ত ভীষণ মুষড়ে পড়েছিল। শেষ পর্যন্ত কথা বলেছিল হরিশ। এখন কি ছবি করছেন? বসন্ত ম্লান হেসেছিল। এক বন্ধুর টাকায় এই ডকুমেন্টারি করেছিলাম, তাও তো 1.5 বছর হয়ে গেল। তারপর দরজায় দরজায় একটা ছবির জন্য ঘুরে মরছি। নতুন পরিচালককে কেউ পাত্তাই দিতে চায় না। আমার সামনে কোনো ভবিষ্যৎ নেই এই মুহূর্তে। কি করবেন? হরিশ ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। আমৃত্যু লড়ে যাব, আমি হাল ছেড়ে দেব না। গুড। হরিশ হেসেছিল। আপনি কাল সকালে আমার বাড়িতে আসুন। আমি একটা লড়াই করব বলে তৈরি হচ্ছি। এ ব্যাপারে একজন লড়াকু পরিচালক খুঁজছি। আসুন, কথা বলবো। তোয়ালে টেনে নিয়ে বাথটব থেকে উঠে দাঁড়ালো হরিশ। পায়ের তলায় কার্পেট। অতএব ঠান্ডা লাগার ভয় নেই। অবশ্য গত 3 মাসে যা অভিজ্ঞতা হয়েছে তাতে সে এবং তার ইউনিটের কেউ জীবনে ঠান্ডাকে ভয় পাবে না। 0 ডিগ্রির নিচেও তাদের কাটাতে হয়েছে অনেক দিন। দিনের পর দিন শুধু দুবেলা টিন ফুড খেতে হয়েছে। গায়ের চামড়ায় ঠান্ডার আঁচড় চমৎকার বসানো। তার উপর আছে নানা রকম অ্যালার্জি। আয়নায় নিজেকে দেখে কিন্তু মন খারাপ হলো না হরিশের। 10 পরিচর্যা করলে ঠিক হয়ে যাবে চামড়া। কিন্তু 3 জন প্রোডাকশন বয়ের ফ্রস্ট বাইট হয়েছে। তাদের সাত তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। পুরনো দিনের অভিনেতা হিরণ্য বসুর বুকে ঠান্ডা বসে গিয়েছিল। কোনো মতে কাজ শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার 10 পরে ভদ্রলোক মারা গিয়েছেন। এইসব খবর ওরা ক্যাম্পে বসেই পেয়েছিল। মন খারাপ হলেও কিছু করার ছিল না। ইউনিটের প্রত্যেকের রোখ চেপে গিয়েছিল, যে করেই হোক ভালোভাবে কাজ শেষ করতে হবে। এই স্পিরিটটা না থাকলে ছবি শেষ হতো না। বাঙালি ছেলেমেয়েরাও অভিজ্ঞতা ছাড়াই এত উপরে বরফের মধ্যে কাজ করতে চাইবে, কে কবে শুনেছে? চুল মুছতে মুছতে হরিশ আয়নার দিকে তাকিয়ে বলল, ওয়েল, আই এম গ্রেটফুল টু বসন্ত। কিন্তু বসন্তকে নির্বাচন করেছিল কে? এই শর্মাই তো। ইন্ডাস্ট্রির সবাই বলেছিল এত বড় ছবির ভার ওরকম নিউকামারকে দেওয়া শুধু পাগলামিই নয়, আত্মহত্যার সমান। কথাগুলো বসন্তকে শোনালে সে জবাব দিয়েছিল, আমি কাজ করে এর উত্তর দেব দাদা। আপনি যে সুযোগ দিয়েছেন তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমাকে প্রমাণ করতেই হবে নিজের দাম কতটা। শুধু বসন্ত নয়, চিত্রনাট্যকার সৌরভ ঘোষকে নিয়ে 2 বার এসেছিল সে লোকেশন দেখতে। এ অঞ্চলে সরোবর নয়, কিন্তু পাহাড়ের ভেতর একটা জলাশয় রয়েছে। পায়ে হেঁটে নয়, যতটা জিপ যায় ততটা গিয়ে শেরপাদের কাছে খবর নিয়ে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল। সেই বুঝে চিত্রনাট্য। এবার শুটিংয়ে এসে অনেকটা মিল পেলেও পরিস্থিতি অনুযায়ী চিত্রনাট্যের পরিবর্তন করেছে বসন্ত। কোনো ব্যাপারে বাধা দেয়নি হরিশ। একজন পরিচালককে তার কাজের জায়গায় কখনোই বিরক্ত করা উচিত নয়। কিন্তু বসন্ত তার সঙ্গে প্রতি রাত্রে আলোচনা করত পরের দিনের শুটিং সম্পর্কে। ছেলেটি সত্যিই ভালো। শোয়ার ঘরে এলো হরিশ।
খুব তাজা লাগছে এখন। কতদিন পরে স্নান। আজ ভোরে এখানে পৌঁছেই তাকে ছুটতে হয়েছিল এয়ারপোর্ট। পুরো ছবির এক্সপোজড র স্টক ম্যাড্রাসে পাঠানোর ব্যবস্থা করে আসতে হলো। এখান থেকে কোনো ফ্লাইট সরাসরি ম্যাড্রাস যায় না, কিন্তু প্রসাদ ল্যাবরেটরির সঙ্গে তার ব্যবস্থা করা আছে। এয়ারপোর্ট পাল্টে পাল্টে যাতে কালই পৌঁছে যায় তার জন্য যোগাযোগ করতে হয়েছে। ওই ক্যানগুলো স্টিলের ট্রাঙ্কে ভরে এমনভাবে পাঠাতে হয়েছে যাতে কর্মচারীরা খারাপভাবে ফেলে দিলেও ক্ষতি হবে না কিছু। এটি এখন তার প্রাণ। এই পাহাড়ি আবহাওয়ায় কদিন রাখলে অবশ্য ক্ষতি হতো না তেমন, কিন্তু এক্সপোজড মাল যত তাড়াতাড়ি ল্যাবে পাঠানো যায় ততই ভালো। চুল আঁচড়ে নিল হরিশ। 8:30 বাজতে এখনো মিনিট 20 দেরি। হরিশ মনে মনে স্থির করলো আজ একটা ঘোষণা হবে। যদি ছবি হিট করে তাহলে ইউনিটের প্রত্যেকের সারা জীবনের চিকিৎসার দায়িত্ব নেবে সে। এতে ওদের উপকার যেমন করা হবে, তেমনি একটা মহান মহান ভাবও দেখানো যাবে। 25 লক্ষ টাকা, নিজের সারা জীবনের সঞ্চয়। এমনকি বাড়িটা বন্ধক রেখে টাকাটার ব্যবস্থা করেছে সে। কোনো ফিন্যান্সারের কাছে হাত পাতেনি। শিবানীও ব্যাপারটা জানে না। আজ সে সফল, কোনো ঝুঁকি নেয়নি বসন্ত। প্রতিটি শট অন্তত 4 বার নেওয়া আছে। সেই সব এতক্ষণে পৌঁছে গেছে ম্যাড্রাস। কাল সকালে সেই প্রাণভোমরা যাবে ল্যাবে। সুটকেস খুলে অনেকদিন বাদে একটা ভালো স্যুট বের করলো হরিশ। পাহাড়ে তো এক বস্ত্রে থাকতে হতো। হিরো অরিন্দম আর হিরোইন কল্পনা জিন্সের ওপরেই ছিল। ওরা তবু আজ দুপুরে স্নান করতে পেরেছে। তার তো সারাদিন এয়ারপোর্ট যাতায়াতেই গেল। প্যান্টটা নামিয়ে হরিশ বুঝল কোমর সরু হয়েছে। না হবার কোনো কারণ নেই। শেষ 15 দিনে তো সভ্য জগতের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। নিচ থেকে সবজি, চাল আর মাংস কিনে নিয়ে যাওয়া হয়েছিল, তা তো অবশিষ্টও ছিল না। টিন ফুডে আর কত পেট ভরে। বসন্ত ইউনিটটা তৈরি করেছিল খুব ভেবেচিন্তে। শার্টটা গলিয়ে নিয়ে শীষ দিল হরিশ। এ যেন ডেভিড নিভেনের ইউনিট। কোনটাই পরা যায়? চওড়াটা বেছে নিয়ে টিভি চালিয়ে দিল সে। চমৎকার গান হচ্ছে তো। বুঝতে সময় লাগলো ওটা খাসি ভাষা। সুর অবিকল ইংরেজির, গাইবার ভঙ্গিটাও। ছেলেটিকে মাইকেল জ্যাকসন খুব প্রভাবিত করেছে। বসন্তের ইউনিটের ক্যামেরাম্যান পুনের ছেলে। অন্তত গোটা 10 শট নিয়েছে জীবন বিপন্ন করে। ক্যামেরা ইউনিট, আলো, প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে জেনারেটর বয় পর্যন্ত লড়াকু ছেলে। বসন্ত মেপে মেপে তৈরি করেছিল ইউনিট। না হলে হতো না কাজটা। মুশকিল হলো অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা নিয়ে। বসন্ত চেয়েছিল পুনে এবং গ্রুপ থিয়েটারের ছেলে মেয়েকে নিয়ে কাজ করবে। ওই একবারই ওকে মনে করিয়ে দিতে হয়েছিল হরিশকে সে ফেস্টিভ্যালে পাঠানোর জন্য ছবি তৈরি করছে না। তেমন ভূমিকায় ওদের নিতে তার আপত্তি নেই, কিন্তু প্রথম সারির চরিত্রগুলো কিছু স্টার রাখতেই হবে। উত্তমবাবু চলে যাওয়ার পর বাংলার কোনো অভিনেতার নামে টিকিট বিক্রি না হলেও কিছু করার নেই। এই বাছাই পর্বটি ভালোভাবে চুকে গিয়েছিল অরিন্দম রাজি হতেই। কয়েকটি সুপারহিট ছবি আর 2 জন বিখ্যাত পরিচালকের কাছে কাজ করে অরিন্দম বেশ নাম করেছে। গ্ল্যামার নেই, কিন্তু ও যে ভালো অভিনেতা তা প্রমাণিত। চরিত্রটি শুনে বলেছিল, দূর মশাই, এই রোল উজবুক না হলে কেউ ছাড়ে? বরফ টরফ দেখাবেন না। তবে হ্যাঁ, লাস্ট শট দেবার আগে যদি মরে যাই খুব আফসোস করব স্বর্গে গিয়ে, সেটুকু দেখবেন। সব ছবির ডেট বাতিল করে ও দলে এলো। হিরোইন কল্পনা কয়েকটা টিভি সিরিয়াল করে নাম করেছিল, যাদবপুরের মেয়ে। অরিন্দম বরফের উপরে থাকতে হবে বলে কিন্তু কিন্তু করেছিল প্রথমে, কিন্তু হোয়ার ইগলস ডেয়ার ছবিটি দেখে রাজি হয়ে গেল। হিরণ্য বসু আর দীপক সেনকে রাজি করাতে খুব ঝামেলা হয়েছিল, কিন্তু বৃদ্ধের ভূমিকায় ওদের ছাড়া ভাবতেও পারা যায়নি। যে টাকা দিয়েছে হরিশ তা ওরা সারা জীবনে কোনো ছবিতে পাননি। ভিলেন করেছে গ্রুপ থিয়েটারের ছেলে। ছোকরার খুব নাম হবে। হাটে বাজারের ছবির পর অজিতেশ বাবুর নাম যেমন বহুগুণ প্রচারিত হয়, এরও তাই হবে। 25 লাখ টাকা 3 মাসে ফুরুত। কিন্তু আসবে কত? মহাত্মারা বলেন কোন ফিল্ম হিট করবে তা নাকি আগাম বলা যায় না।
কিন্তু এই গল্প, এই মাউন্টিং, এই অভিনয় দেখে নিশ্চিন্তে বলা যায় কোটি ছাড়িয়ে যাবে হিসেবটা। সমস্ত শরীর গরম হয়ে গেল। মদ কিংবা সিগারেট ছোঁয় না হরিশ। মেয়ে মানুষের নেশাও নেই। কেউ কেউ বলে ফিল্ম লাইনে এইরকম মানুষই টাকা রাখতে পারে। হরিশ হাসল। দেখা যাক। তবে হ্যাঁ, কোনো কার্পণ্য করেনি সে। বসন্ত চেয়েছিল ইউনিটটা বড় না করতে, শিল্পী এবং টেকনিক্যাল হ্যান্ডস ছাড়া কলকাতা থেকে কাউকে না নিয়ে আসতে। প্রোডাকশন বয়, কুলি, চাকর ঠাকুরদের এই শহর থেকে নিয়োগ করতে বলেছিল, কিন্তু প্রোডাকশন ম্যানেজার অনন্ত কোনো ঝুঁকি নিতে চায়নি। কলকাতা ছেড়েছিল 47 জনের ইউনিট। আর এই শহর থেকে যখন যাত্রা করেছিল তারা, তখন দলটা বেড়ে দাঁড়িয়েছিল 65-তে। 20টা তাঁবু, প্রত্যেকের জন্যে স্লিপিং ব্যাগ, গোটা 10 খচ্চর, 3টে জেনারেটর, প্রচুর কেরোসিন তেল থেকে শুরু করে ওই পাণ্ডব বর্জিত বরফের দেশে প্রত্যেকে যতখানি আরামে রাখা সম্ভব ততখানির জন্য যা জিনিসপত্র দরকার নিয়ে যাওয়া হয়েছিল। সেই সঙ্গে 2 জন ডাক্তার আর প্রচুর ওষুধপত্র। ইটস আ রেকর্ড। কোনো বাংলা ছবির শুটিংয়ে এই আয়োজন করা হয়নি। হ্যাঁ, কষ্ট হয়েছে প্রচুর। পাহাড় ভাঙা, ঠিকমতো খেতে না পাওয়া, পেটের গোলমাল থেকে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়েছে অনেকবার। সবচেয়ে খারাপ লাগতো বিকেল ফুরিয়ে গেলেই। একটা লম্বা রাত তাঁবুর মধ্যে বসে থাকা যে কি যন্ত্রণার, তা ইউনিটের সবাই বুঝেছে। রান্নার খাওয়া দাওয়ার কাজের জন্য জেনারেটর চালানো হতো না। বসন্ত চেয়েছিল সেটা শুটিংয়ের জন্যই রেখে দিতে। সূর্যের আলোর উপর নির্ভর করে সারা দিন শুটিং করা কখনোই যায় না। অনন্ত গ্যাস পাইপের ব্যবস্থা করেছিল। শেষের দিকে তাও ফুরিয়ে এসেছিল। 2টো তাঁবুতে একলা থাকতো হরিশ এবং অরিন্দম, বাকিরা মিলেমিশে। দল যেমন এগিয়ে যেত তেমনি সংসার তুলে নিয়ে নতুন করে পাতা হতো। মেয়েদের তাঁবু ছিল একটাই। এই ছবিতে 2টি নারী চরিত্র। কল্পনার সঙ্গে থাকতো নিতা। বাঙালি যে কটি মেয়ে বোম্বেতে নাম করেছে, পার্শ্ব চরিত্রে নিতা তাদের একজন। ভালো নাচতে পারে, ভ্যাম্প চরিত্রে মাঝে মাঝে সুযোগ পায়। মেয়েটার আদলে পাহাড়ি ছাপ আছে, লম্বা, ছিপছিপে। বসন্ত একেই নির্বাচিত করেছিল। ভালো একটা চরিত্রের জন্য যে মেয়ে বোম্বেতে হাপিত্তেশ করছিল, সে তো প্রস্তাবটা লুফে নেবেই। কিন্তু তারপরেই বায়নাক্কা করেছিল সে সঙ্গে হেয়ার ড্রেসার এবং এসকর্ট নেবে। অনেক বোঝানোর পর মেয়েটা রাজি হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, লোকেশনে পৌঁছানোর পর অনন্তকে উত্ত্যক্ত করেছিল সবচেয়ে বেশি ওই নিতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা নায়িকা কল্পনা যা চায়নি, ভ্যাম্পের চরিত্র অভিনয় করতে এসে নিতা তাই দাবি করেছিল। পোশাক, খাওয়া থেকে শুরু করে 5 স্টার হোটেলের কমফোর্ট, 14,000 ফুট ওপরে যে চেয়ে বসে তার মাথা কতখানি সুস্থ তাতে সন্দেহ হয়েছিল হরিশের। তখন অরিন্দম দায়িত্ব নিয়েছিল নিতাকে সামলাবার। নিতা ঠান্ডা হয়েছিল, কিন্তু ইউনিটে একটা চাপা হাসি চলত প্রায়ই। প্রায় রাত্রে কল্পনাকে একা থাকতে হয় তাঁবুতে। অরিন্দম এবং নিতা নাকি গল্প না করতে পারলে রাত কাটে না। বসন্ত খুব চটে গিয়েছিল। হরিশ ওকে বুঝিয়ে ঠান্ডা করে। তাদের কাজ শুটিং শেষ করা। সন্ধ্যের পর কেউ কি করছে তা দেখার দরকার নেই যতক্ষণ না সেই কাজের কারণে পরের দিনের শুটিংয়ে ব্যাঘাত হচ্ছে। এখানে যারা এসেছে তারা কেউ নাবালক নয়। শুধু কল্পনা বলেছিল, হরিশদা, ফিল্ম করছে বলে কি রুচিটাকেও বিসর্জন দিতে হবে? ভাবলেই সব গা গুলিয়ে ওঠে। যাক, ওসব পাঠ এখন চুকেছে। আগামীকালই পুরো ইউনিট রওনা হবে কলকাতায়। নেতা চলে যাবে বোম্বে। ডাবিং এর সময় দেখা হবে। বসন্ত পুরো এডিটিং ডাবিং ম্যাড্রাসেই করতে চায়। টেকনিক্যাল ছবিটা চমৎকার না হলে মুশকিল। একটা পিন পড়ার শব্দ দর্শকের কানে পৌঁছে দিতে হবে। দরজায় নখ হলো। জুতো পরা হয়নি হরিশের। তবু এগিয়ে গিয়ে দরজা খুলল সে। খুলেই কপালে ভাঁজ ফেলল। দরজার ওপাশে দাঁড়িয়ে নিতা বলল, হো মা, তুমি তৈরি হওনি? হচ্ছি। কি ব্যাপার? বাহ, দরজায় দাঁড়িয়ে কথা বলবো, একটু ভেতরে যেতে দাও। বলতে বলতে নিতা ঘরে ঢুকে পড়ল। হরিশ বুঝতে পারে না ফিল্মের মেয়েরা আলাপের পরদিনই কি করে স্বচ্ছন্দে তুমি বলতে শুরু করে। বাপের বয়সী মানুষকেও তুমি বলতে শুনেছে সে।
আয়নায় নিজেকে দেখে ঘুরে দাঁড়িয়ে নিতা বলল, আমাকে কম্পেনসেশন দিতে হবে। কেন, কি হয়েছে? সমস্ত গায়ে ইরাপশন, স্নান না করে। এরপর বোম্বেতে গিয়ে যখন জামা খুলতে হবে তখন আমি কি কাজ পাবো? অমন করে দেখছো কেন, বিশ্বাস হচ্ছে না? না না, ঠিক আছে, এ তো সবারই হয়েছে, দিন 7 মধ্যেই ঠিক হয়ে যাবে। 7 দিন আমি বেকার থাকবো? হতাশ গলায় হরিশ বলল, দেখো, ওটা তোমার কি কারণে হয়েছে আমি জানি না, তবু বলছো যখন, তখন কিছু বাড়িয়ে দেব। তবে দয়া করে কথাটা কাউকে আর বলো না। চোখ বন্ধ, ঠোঁটে হাসি, মাথা নেড়ে নীরবে না বলল নিতা। তারপর চোখ খুলে বলল, তোমার মতো বেরসিক লোক আমি কোথাও দেখিনি। ভাগ্যিস অরিন্দম ছিল, নইলে ওই বরফে পাগল হয়ে যেতাম। সত্যি বলছি, আগে বুঝতে পারিনি এত কষ্ট হবে, তাহলে রাজি হতাম না। তবে তুমি মাল বানাবে দেখো। থ্যাঙ্কস, এবার আমাকে তৈরি হতে দাও নিতা। হও না, কে আটকাচ্ছে? তৈরি হয়ে লেটস গো টুগেদার। হরিশ মাথা নাড়ল, না, তা পারি না, অরিন্দম কষ্ট পাবে। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল নিতা। হাসি থামাতে তার সময় লাগলো। তুমি একটা, জিভে শব্দ করল সে। পাহাড়ে যা হয়েছে ওটা একটা খেলা, অরিন্দম ভালো করেই জানে। উই নেভার টাচড আওয়ার হার্টস। বুঝলাম, কিন্তু পার্টিতে যাওয়ার আগে আমার অনেক কাজ আছে। তোমাকে তো 7 দিনের কম্পেনসেশন দিচ্ছি, নাও কেটে পড়ো। নিতা উঠে কাঁধ নাচালো। কয়েক পা দরজার দিকে এগিয়ে বলল, আমাকে কেমন দেখাচ্ছে? বিউটিফুল। তবু হিরোইনের রোলে ভাবতে পারলে না? তোমার হিরোইন কিন্তু টিকবে না, ম্যাক্সিমাম আর 2-3টে ছবি। ওরকম সজনে ডাঁটার চেহারার হিরোইন টিকতে পারেও না। নিতা গটগট করে বেরিয়ে গেল। বসন্ত এটাই চেয়েছিল। কল্পনার শরীরে লাস্য নেই, কিন্তু মুখখানি ভারী মিষ্টি। ওর তুলনায় নিতার শরীর তো ঝড় তুলবেই, কিন্তু বসন্তের ভাবনা মতো সহানুভূতি পাবে কল্পনা। দর্শক চাইবে অরিন্দম কল্পনাকেই ভালোবাসুক। অঙ্কটা যদি মিলে যায় তাহলে কোনো চিন্তা নেই। 3টে ছবির পরে যদি কল্পনা আউট হয়ে যায়, যাক না, তাতে এইচএম প্রোডাকশনের কোনো ক্ষতি হবে না। জুতোর ফিতে বাঁধতে যাওয়ার আগে টেলিফোন বাজলো। রিসিভার কাঁধে রেখে তোয়ালে চেপে জুতো পরতে পরতে হরিশ জানান দিল, হ্যালো, বসন্ত বলছি দাদা। বলো, আপনি তৈরি? আমি ব্যাংকয়েট হল থেকে কথা বলছি। আর কয়েক মিনিট, সবাই এসে গেছে? প্রায় সবাই। অনন্ত যা কাণ্ড করেছে! কেন? মিনিস্টারদের পর্যন্ত নেমন্তন্ন করে বসেছে। 2জন ইতিমধ্যে এসে গেছেন। গুড, আমি না যাওয়া পর্যন্ত তুমি অ্যাটেন্ড করো। আর হ্যাঁ, শোনো, আমি ওখানে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। ছবি হিট হলে প্রত্যেকের মেডিকেল খরচ আমি দেব। বাহ, চমৎকার দাদা, খুব আনন্দ হলো। বাই দ্য ওয়ে, প্রোডাকশনস বয়গুলো ভালো জামা প্যান্ট পরে এসেছে তো? ভালো মানে ওরা ওদের সেরাটাই পরেছে, এখানে আসতে পেরে খুব খুশি। নিতাই, যে বড়ুয়া সাহেবের আমল থেকে কাজ করে আসছে। বলছিলি এভাবে কোনো প্রডিউসার তাদের মানুষের সম্মান দেয়নি আগে। দেরি করবেন না দাদা। রিসিভারটা রেখে দিয়ে টিভির দিকে তাকালো হরিশ। শনিবারের সন্ধ্যায় তার প্রথম 2টো ছবি টিভিতে দেখানোর সময় এখনো হয়নি। অথচ শিবানীর খুব ইচ্ছে প্রথম ছবিটা যাতে টিভিতে দেখানো হয় তার ব্যবস্থা করতে। ছবিটা সেকেন্ড রিলিজেও ভালো ব্যবসা করেছে। একবার টিভিতে দেখিয়ে দিলে পাবলিক হলের টিকিট কেটে দেখতে যাবে। আর টাকা পাওয়া যাবে টিভি থেকে? ওই যন্ত্র থেকে আপাতত যত দূরে থাকা যায় তত মঙ্গল। বিদেশি পারফিউমের ওপর হরিশের অনেক কালের পক্ষপাতিত্ব। পয়জনের শিশিটা তুলে নিয়ে সযত্নে শরীরে ছিটিয়ে নিল সে। আহ, পাহাড়ে পাহাড়ে ঘোরার সময় একটা বড় স্প্যানেল শেষ হয়ে গেছে গন্ধ ঢাকতে, কিন্তু পয়জনে হাত দেয়া হয়নি। এই বস্তু ব্যবহার করা যায় আজকের মতো পার্টিতে যাওয়ার সময়। গন্ধটা নাকে এলেই হৃদয় প্রফুল্ল হয়ে যায়। শার্টের কলার তুলে টাইয়ের নটটা বাঁধতে যেতেই ওর দৃষ্টি আবার টিভির ওপর গেল। খবর হচ্ছে। সঙ্গে সঙ্গে হরিশের সমস্ত শরীর সাদা হয়ে এলো। মাথা ঝিমঝিম, গলা শুকনো এবং বুকের বাঁ দিকে চিনচিনে অনুভূতি।
কোনো রকমের শরীরটাকে সোফার উপর ছেড়ে দিয়ে সে ভূতগ্রস্ত ভঙ্গিতে টিভির দিকে তাকিয়ে রইল। পৃথিবীর কোনো শব্দ তার মস্তিষ্কে প্রতিক্রিয়া তুলছিল না। কয়েক মুহূর্তের মধ্যে সে হাঁসফাঁস করে উঠল, যেন গভীর জলের তলায় কেউ তাকে ঠেসে ধরেছে। সে প্রাণপণে জলের উপর নাক তুলে নিঃশ্বাস নিতে চাইছে। টিভিটার দিকে এক পলক তাকিয়ে সে কোনো মতে দরজার দিকে টলতে টলতে যাচ্ছিল। তার চিন্তা শক্তি এই মুহূর্তে অকেজো, শুধু একটা জেদ শরীরটাকে বহন করছিল। দরজা খোলা রেখে হরিশ টালমাটাল পায়ে দৌড়াচ্ছিল করিডোর দিয়ে। বিরাট হল ঘরের দরজায় পৌঁছাবার আগে তাকে দেখে অনন্ত ছুটে এলো। কি হয়েছে স্যার, আপনার কি হয়েছে? হরিশ কথা বলতে চেষ্টা করল। তার গলা থেকে গো গো আওয়াজ ছিটকে এলো। হাঁটু দুটো এবার আচমকা নড়বড়ে হয়ে গেল। অনন্ত তাকে দু হাতে ধরে যখন হল ঘরে পৌঁছে চিৎকার করছে, তখন জমজমাট পার্টিটা আচমকা নিস্তব্ধ হয়ে গেল। নিমন্ত্রিতরা গ্লাস হাতে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে অবাক হলো। টাই ফাঁসের মতো গলায় ঝুলছে। হরিশের মুখে ব্লটিং এর রং। বসন্ত ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে যাচ্ছে, কি হয়েছে দাদা, এমন করছেন কেন? হরিশ কথা বলার চেষ্টা করতে করতে অন্ধকারে ডুবে যাচ্ছিল। অনন্ত ছুটে গেল ডাক্তার ডাকতে। 10 আঙুলে বসন্তের শরীর আঁকড়ে ধরে হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল হরিশ। বসন্ত হতভম্ব। 40 পেরিয়ে যাওয়া একটি স্বাস্থ্যবান মানুষ এইভাবে যখন কাঁদেন, তখন শোকের কারণ ভয়াবহ ধরে নেওয়া উচিত। কে মারা গেল? সে ঝুঁকে হরিশের দুটো কাঁধ ধরে বলল, দাদা, এত আপসেট হচ্ছেন কেন? আমাকে বলুন কি হয়েছে? তখন আমন্ত্রিতরা ভিড় করে দাঁড়িয়েছে ওদের ঘিরে। কৌতূহলী মুখে সবাই দেখতে চাইছে হোস্টকে, ছবির প্রযোজককে। কান্নাটা শব্দহীন হলেও হরিশ কথা বলতে পারছিল না। তার গলায় যেন মাংসপিণ্ড উদ্ধত হয়ে নিঃশ্বাস রুদ্ধ করছিল। এই সময় অনন্ত ডাক্তারকে সঙ্গে নিয়ে এসে চিৎকার শুরু করলো, সরে যান, একটু সরে যান প্লিজ। গরুর লেজ নাড়ার মতো ভিড়টা একটু দুলে উঠতেই অনন্ত ডাক্তারকে নিয়ে সেধিয়ে এলো ভেতরে। নাড়ি দেখে বুকে স্টেথো লাগিয়ে চিন্তিত মুখে ডাক্তার বললেন, ওকে ওর ঘরে নিয়ে চলুন। মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে না, কিন্তু বিছানায় শুইয়ে দিন ওকে। ব্যাগ খুলে একটা ছোট কৌটো থেকে ট্যাবলেট বের করে হরিশের মুখে গুঁজে দিয়ে ডাক্তার বললেন, কুইক, আপনারা নিয়ে যান, আমি একটা ইঞ্জেকশন নিয়ে চলে আসছি। বসন্ত, অনন্ত, ভিলেন হরিশকে ধরতে যেতেই অরিন্দম হাত লাগালো। নেতা কপালে ভাঁজ তুলে বলল, ইটস প্রিমিটিভ, স্ট্রেচার নেই এই হোটেলে। লোকটা ঘামছে খুব, শার্ট জবজবে হয়ে গেছে এর মধ্যে। ঘরে পৌঁছে ওরা খোলা দরজা এবং টিভি দেখতে পেল। হরিশকে শুইয়ে দিয়ে অরিন্দম জিজ্ঞাসা করলো মাথার কাছে এসে, হরিশবাবু, কেমন লাগছে এখন? অনন্ত, টিভিটা বন্ধ করো তো ভাই। টিভিতে তখন সিরিয়াল হচ্ছিল। অনন্ত সেটাকে বন্ধ করতেই হরিশের মুখ থেকে একটা শব্দ ছিটকে এলো। অরিন্দম বসন্তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেসটা কি বলুন তো? 3 মাসে তো এরকম কিছু হয়নি। বসন্ত মাথা নাড়ল। এই উপসর্গগুলো কি স্ট্রোকের পূর্ব লক্ষণ? হরিশ মল্লিকের যদি স্ট্রোক হয়ে যায় তাহলেই সর্বনাশ। এখনো অর্ধেক কাজ বাকি ছবির। ম্যাড্রাসের নেগেটিভ তৈরি হয়ে কলকাতায় এলে কাটাকাটি করতে হবে। তারপর ডাবিং, মিক্সিং, রেকর্ডিং, মিউজিক বসানো, বিস্তর কাজ বাকি। এবং এই কাজগুলো শুটিং করার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। অর্থের নিয়মিত যোগান না থাকলে মুশকিলে পড়তে হবে। এই অবস্থায় যদি হরিশ মল্লিক মারা যায় কিংবা স্থবির হয়ে যায় তাহলেই। বসন্ত ব্যাপারটা ভাবতেই পারছিল না। তার এত কালের স্বপ্ন সার্থক হতে যাচ্ছে যখন, তখন হরিশের ও দুটোর কোনোটাই হতে পারে না। সে ঘরের অন্য মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, ভয়ের কিছু নেই, দয়া করে আপনারা ব্যাংকোয়েট হলে অপেক্ষা করুন। নির্দেশ না পাওয়া পর্যন্ত হোটেল কর্মীরা মদ পরিবেশন করবে এই আশায় কেউ কেউ সেখানে চলে গেল। হরিশ চোখ বন্ধ করে শুয়ে আছে। সদ্য কামানো গালে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই ডাক্তার ঘরে ঢুকলেন। কি আশ্চর্য, এত ভিড় কেন? ইউ মাস্ট লিভ হিম। যারা ছিলেন তারা সামান্য নড়লেন মাত্র। ডাক্তার হরিশের কবজি ধরে এক মুহূর্ত থমকে থেকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন,
এখন কেমন লাগছে আপনার? হরিশের দু চোখ গড়িয়ে দ্বিতীয়বার জল গড়িয়ে এলো। ডাক্তার আর দেরি করলেন না। ঘুমের ইঞ্জেকশন দিয়ে অরিন্দমকে বললেন, মনে হচ্ছে আচমকা ওর নার্ভে কিছু আঘাত করেছে। স্ট্রোক হতে পারত, হয়নি। ঘুমের ওষুধ দিলাম। রাতটা ঘুমিয়ে কাটালে সকালে ফ্রেশ হয়ে যাবেন। চিন্তার কিছু নেই। ডাক্তার বেরিয়ে গেলে বসন্ত প্রথম কথা বলল, থ্যাংক গড, মাথাটা ঘুরে গিয়েছিল আমার। অনন্ত শায়িত হরিশের দিকে তাকিয়ে বলল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম কেস তো এর আগে 2-3 বার দেখেছি। নবীনা ছবি রিলিজ করলো মিনার বিজলিতে। সত্য সাহা ছিলেন প্রডিউসার। ম্যাটিনি ভাঙার পর দর্শকরা যেই গালাগাল দিতে দিতে বের হলো, অমনি আমাকে আঁকড়ে ধরলেন সত্যবাবু। 5 মিনিটেই সব শেষ। কল্পনা চুপচাপ দাঁড়িয়েছিল হরিশের পায়ের কাছে। বলল, অনন্তবাবু, এসব কুকথা না বললেই ভালো হয়। চলুন এখান থেকে, লোকটাকে ঘুমোতে দিন। অরিন্দম চিবুকে আঙুল ঘষে যেন নিজের মনে জিজ্ঞাসা করল, কিন্তু কি কারণে শক পেলেন ভদ্রলোক? কোনো ফোন টোন এসেছিল কলকাতা থেকে? অনন্ত চট করে উঠে টেলিফোন তুলে হোটেল অপারেটরকে জিজ্ঞাসা করল, হরিশের ঘরে কলকাতা থেকে কল এসেছিল কিনা। উত্তর পেয়ে রিসিভার নামিয়ে সেটা জানিয়ে দিল। বসন্ত বলল, 3 মাস ধরে পাহাড়ে পরিশ্রম তো কম করেননি উনি। সুখী মানুষ ভেতরে ভেতরে কাহিল হয়ে পড়েছিলেন, সেটা বুঝতে পারেননি। এটা যদি 14,000 ফুট ওপরে হতো তাহলে। দরজায় দাঁড়িয়ে নিতা বলল, এখন এই ইফ আর বার্ডগুলো ছাড়ুন তো বসন্তবাবু, ওকে ঘুমোতে দিন। চলুন পার্টিটাকে বাঁচিয়ে দেই। সবাই যখন ঘর ছেড়ে যাচ্ছে তখন হরিশ আবার শব্দ করল। সে উঠে বসার চেষ্টা করতেই কল্পনা ছুটে এলো। কোনো অসুবিধে হচ্ছে হরিশদা? হরিশ এই প্রথম সাড়া দিল মাথা নেড়ে। না। তারপর কোনো রকমে উচ্চারণ করল, জল। কল্পনা জল দিতে যাচ্ছিল, অনন্ত নিষেধ করল। না না দিদি, জল দেবেন না, স্ট্রোকের আগে জল দিতে নেই। কল্পনা অসহায়ের মতো তাকাতেই শব্দ ছিটকে বেরোলো হরিশের গলা থেকে, জল, জল। কল্পনা আর দ্বিধা করল না। সযত্নে খানিকটা জল খাইয়ে দিল হরিশের মাথার পেছনে একটা হাত রেখে। সেটা বুক দিয়ে নামার পর কয়েকবার ঢোক নিলেন হরিশ। বসন্ত কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কেমন লাগছে এখন দাদা? আমি মরে গেছি বসন্ত, আমি মরে গেছি। আচমকা বসন্তের ডান হাত 2 হাতে জড়িয়ে ধরে কুঁকিয়ে কেঁদে উঠল হরিশ মল্লিক। ওকে কথা বলতে দেখে প্রত্যেকের মুখ থেকে যেন স্বস্তির শব্দ ছিটকে উঠল। অরিন্দম দ্রুত বিছানার পাশে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে বলুন তো? মাথাটা বুকের উপর কিছুটা যেন ঝুলে রইল হরিশের। তারপর একটা কান্না গিলতে গিলতে উচ্চারণ করল, আমার সব টাকা শেষ, সব পরিশ্রম, সব স্বপ্ন। কথাটা গিলে নিয়ে মুখ তুলে হরিশ বলল, আমি ফতুর হয়ে গেলাম। বুক কাঁপিয়ে নিঃশ্বাস ফেলে একটা আঙুল টিভির দিকে উঁচিয়ে হরিশ জানালো, নিজের কানে শুনলাম। অরিন্দম জিজ্ঞাসা করল, কি শুনলেন? প্লেনটা ভেঙে পড়েছে। প্লেন? বসন্ত চট করে টিভিটা দেখে নিল। কোন প্লেন? যে প্লেনে আমাদের পুরো ছবির এক্সপোজড ক্যান ছিল। কান্নায় গলা বুজে এলো। আর তখনই বসন্ত চিৎকার করে উঠল, কি বলছেন আপনি? তার চোখের সামনে হোটেলের ঘরটা দুলতে লাগলো। সে 2 হাত বাড়িয়ে 1 পা এগিয়ে সোফায় বসে পড়ল। নো, ইটস ইম্পসিবল। ঘরে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে। অরিন্দম চট করে ঘড়ি দেখে উঠে গিয়ে টিভি খুলল। ইংরেজিতে খবর চলছে, প্রায় শেষ দিকে। খেলার খবর। অরিন্দম মুখ ফিরিয়ে বসন্তকে দেখল। কাগজের মতো সাদা হয়ে গেছে বসন্ত। হরিশ ধীরে ধীরে শুয়ে পড়ল। খবর শেষ করার আগে পাঠক আবার বললেন, বিশেষ বিশেষ খবরগুলো আবার শুনুন। আজ দুপুরে শিলং থেকে কলকাতাগামী বায়ুদূত বিমানটি নিখোঁজ হয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমানটির দিক ভ্রষ্ট হয়। পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবার আগে তিনি বিপদের আশঙ্কা করেছিলেন।
20 জন যাত্রী এবং ক্রু সমেত বিমানটি হিমালয়ের কোনো অংশে ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ধানের কাজ চলছে। টিভি বন্ধ করে অরিন্দম প্রশ্ন করল, এই প্লেনে যে আমাদের ছবির এক্সপোজড ক্যান যাচ্ছিল তা আপনাদের কে বলল? অনন্ত বলল, কথাটা ঠিক, কারণ যে প্লেনটা সকালে কলকাতা থেকে এখানে আসে সেটাই ফিরে যায়। ওটা ছাড়া কলকাতার অন্য কোনো ফ্লাইট নেই। কল্পনা তখন বসন্তের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের 3 মাসের পরিশ্রম সব জলে চলে গেল? বসন্ত মুখ থেকে হাত সরিয়ে বলে, জলে নয় কল্পনা, ছাই হয়ে গেল। কল্পনা যেন কিছু বলার জন্যই বলল, একবার খোঁজ নিলে হয় না? খোঁজ? অনন্ত মাথা নাড়ল। হরিশবাবু নিজে এয়ারপোর্টে দাঁড়িয়ে থেকে প্লেনে তুলে দিয়ে এসেছেন। খোঁজ নিয়ে কি লাভ? অরিন্দম কথাটায় আস্থা রাখল না। রিসিভার তুলে অপারেটরকে বলল, এয়ারপোর্ট দিন। অপারেটর জানালো এয়ারপোর্টের লাইন পাওয়া যাচ্ছে না। আর তখনই একজন দৌড়ে এসে খবরটা দিল, মিনিস্টাররা সবাই এসে গেছেন। বসন্ত মুখে হাত দিয়ে বসেছিল। আচমকা চিৎকার করে বলল, বন্ধ করো অনুষ্ঠান, সবাইকে বলে দাও চলে যেতে। অরিন্দম বলল, বসন্তবাবু, উত্তেজিত হবেন না। হরিশবাবুর অবস্থা তো দেখছেন। এখন ঠান্ডা মাথায় সমস্ত বিষয়টা ভাবতে হবে। ঠান্ডা মাথা? আপনি তো এ কথা বলবেনই। আপনারা বছরে 10টা ছবিতে কাজ করেছেন, একটা গেলে ক্ষতি হয় না, কিন্তু আমার কাছে এইটা ছিল পরশমণির মতো। উফ, এত চেষ্টা, এত পরিশ্রম। বিড়বিড় করতে লাগলো বসন্ত। অরিন্দম সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের অন্যান্যদের মুখ দেখে নিল, তারপর সহজ মুখে হাসল। আমি বুঝতে পারছি আপনার এবং হরিশবাবুর অবস্থা, কিন্তু আজ যারা নিমন্ত্রিত হয়ে এসেছেন তাদের সসম্মানে ফিরিয়ে দেওয়া কর্তব্য। তারপর আমার অনুরোধ, একবার এয়ারপোর্টে গিয়ে খবরটা যাচাই করা। টিভিতে মিথ্যে বলবে কেন? অনন্ত জিজ্ঞাসা করল। মিথ্যে নয়, আমাদের ক্যানগুলো ওতে ছিল কিনা সেটাই যাচাই করা দরকার। আসুন বসন্তবাবু, মনে হচ্ছে হরিশবাবুর উপরে ইঞ্জেকশন কাজ শুরু করেছে। অরিন্দম বসন্তের হাত ধরতে সে কোনো রকমে উঠল। হরিশের চোখ বন্ধ, শরীর স্থির, মাঝে মাঝে বুক কেঁপে উঠছে। সেদিকে তাকিয়ে কল্পনা জিজ্ঞাসা করল, হরিশবাবুর জন্য একজন অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা করা দরকার। অনন্ত বলল, আমি দেখছি দিদি, ম্যানেজারকে বলছি। খবরটা যে এখানেও পৌঁছে গেছে তা হল ঘরে ঢুকেই বুঝতে পারল ওরা। একজন মিনিস্টার এগিয়ে এসে অরিন্দমকে বলল, খবরটা এইমাত্র পেলাম। ওই প্লেনে যে আপনাদের পুরো ফিল্ম ছিল, ব্যাড লাক। একজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আপনারা কি সমস্ত এক্সপোজড ফিল্ম একসঙ্গে পাঠিয়েছেন নাকি পার্ট গেছে? শুটিং শেষ হয়ে যাওয়ার পর নিচে নেমে এসে পার্ট পার্ট করে পাঠাবো কেন? আপনারা জানেন না এই 3 মাস কি কষ্ট করে ছবিটা তোলা হয়েছিল। আমার বিশ্বাস ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার ছবি হিসেবে এটাকে চিহ্নিত করা হতো। বসন্তবাবু দারুণ কাজ করেছিলেন। আমরাও সাধ্যমতো অভিনয় করেছি, কিন্তু অরিন্দম এই মুহূর্তে কথা খুঁজে পেল না। আরেকজন সাংবাদিক জিজ্ঞাসা করল, আপনারা কি ছবির সমস্ত খরচ ক্যান পাঠাবার সময় ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছিলেন? অরিন্দম মাথা নাড়ল। এটা আমার জানা নেই। প্রযোজক স্বয়ং এয়ারপোর্টে গিয়েছিলেন, তিনি নিশ্চয়ই সেরকম ব্যবস্থা করেছেন। আপনাদের ক্যান যদি ওই প্লেনে থাকে তবে ক্ষতির পরিমাণ কত? বসন্ত এবার উত্তর দিল, পৃথিবীর কোনো অর্থের মূল্যায়ন করা যাবে না। স্বপ্ন যখন বাস্তবায়িত হয় তখন আপনারা কোনো মূল্য ধরবেন? হ্যাঁ, আমার প্রযোজকের 20-25 লক্ষ টাকা অলরেডি খরচ হয়েছে, কিন্তু আমাদের ধারণা কোটির উপরে ব্যবসা করতে ছবিটা, সেটাও তো হিসেবের মধ্যে আনতে হবে। অরিন্দম বলল, অতএব ভদ্রমহোদয় এবং মহিলাগণ, আমাদের এই দুঃসময়ে আপনারা পাশে আছেন বলে আমরা কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠান মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হচ্ছি বলে দুঃখিত। প্রযোজককে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আমরা এখনই এয়ারপোর্টে যাচ্ছি। হোটেল থেকে বের হবার আগে কয়েকবার সিটি অফিসকে টেলিফোনে ধরার চেষ্টা করা হলো, কিন্তু রাতের এই সময়ে পাহাড়ি শহরের সিটি অফিস কোনো সাড়া দিল না।
পাহাড়ি শহরে সন্ধ্যে থেকেই ঠান্ডা বাড়তে আরম্ভ করে। এখন 10টা। অ্যাম্বাসাডর গাড়িটা হোটেলেরই। ড্রাইভার ছোকরা বেশ চটপটে। সে দরজা খুলে দিতেই অরিন্দম বসন্ত পেছনে উঠে বসল। সামনে প্রোডাকশন ম্যানেজার অনন্ত। গাড়িটা যখন সবে স্টার্ট নিয়েছে তখন কল্পনাকে দৌড়ে সিঁড়ি ভাঙতে দেখা গেল। দরজা খুলে পেছনে উঠে সে বলল, আমিও যাব। অনন্ত মুখ ফিরিয়ে বলল, এত রাতে দিদি আপনি? গত 3 মাসে তো কখনো বলেননি এ কথা অনন্তবাবু। এই ছবিটার সঙ্গে আমার ভাগ্য জড়িয়ে আছে। সেটা কিরকম তা এয়ারপোর্টে গিয়ে নিজের কানে শুনতে চাই। কল্পনা একটু উষ্ণ গলায় বলল। কেউ জবাব না দিতে ড্রাইভার এক্সিলেটরে চাপ দিল। ঘুমন্ত শহর আরো নিঝুম। টিমটিমে পথের আলোগুলোকে চমৎকার ভুতুড়ে দেখাচ্ছে। গাড়ি খুব সন্তর্পণে শহর ছাড়ছিল। হঠাৎ অরিন্দম বলল, আমি ভাবতেই পারছি না, এত দিনের পরিশ্রম এইভাবে ভগবান নষ্ট করে দেবেন। অনন্ত মাথা নাড়ল। যখন যায় তখন এভাবেই যায় দাদা। হয়তো ওই প্লেনে বোমা রাখা ছিল, আমাদের তো কয়েকটা ক্যান গিয়েছে। প্লেনে কতগুলো প্রাণ ছিল বলুন তো। স্টপ ইট! আচমকা চিৎকার করে উঠল বসন্ত। প্রাণ গিয়েছে? অনন্তবাবু অনেক বছর ধরে তো প্রোডাকশন ম্যানেজারই করছেন। বলতে পারেন এত ঝুঁকি নিয়ে কটা বাংলা ছবি তৈরি হয়েছে আজ পর্যন্ত বলুন? একটাও না স্যার। সঙ্গে সঙ্গে মাথা নাড়ল অনন্ত। 10টা প্রাণ জন্মালো, বড় হলো, মারা গেল। পৃথিবীর মানুষের কোনো ক্ষতিবৃদ্ধি তাতে হবে না, কিন্তু এই ছবিটি থাকলে 10 কোটি মানুষ। কথা শেষ না করে দুহাতে মুখ ঢাকলো বসন্ত। এরপর অনেকক্ষণ সবাই চুপচাপ। হেডলাইট অন্ধকার কাটছে। সুন্দর রাস্তায় মসৃণ এগোচ্ছে গাড়ি। শীতবস্ত্র থাকা সত্ত্বেও বন্ধ জানালা দিয়েও যেন ঠান্ডা চুইয়ে ঢুকছে। 3 মাস অত উঁচুতে বরফের মধ্যে থেকে ঠান্ডার সঙ্গে যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল, একদিনের হোটেলের আরামে সেটা কেটে গেছে। অরিন্দম ড্রাইভারের দিকে তাকালো। শীষ দিয়ে গাড়ি চালাচ্ছে। বাঁদিকে সেই বিশাল লেক অন্ধকার সত্ত্বেও দৃশ্যমান। মুখ ঘোরাতে অনেক পেছনে দুটো হেডলাইট দেখতে পেল সে। ডাইনির চোখ কি একেই বলে? দেখতে দেখতে অনেক ছবি হয়ে গেল। অথচ কলেজের শেষেও সে জানতো বাকি জীবন কাটাবে অধ্যাপনা করে। কোথা থেকে কোথায়? না, অরিন্দমের উত্তম কুমারের ইমেজ নেই, তার নামে টিকিট বিক্রি হয় না। কিন্তু সে যে অভিনয় করে তা দেখে কেউ হ্যাকথু বলে না। প্রতিটি চরিত্র নিয়ে সে ভাবে। নায়কের রোমান্টিক ইমেজ নষ্ট করার জন্য সে নিজে কি দায়ী? মাঝে মাঝে অরিন্দমের তাই মনে হয়। উত্তমবাবুর অভিনয় করার কথা ছিল একটি ছবির 2টি চরিত্রে, বৃদ্ধ জমিদার এবং তার ভূত। কোনো কারণে তার সম্ভব হয়নি কাজটা করার। অরিন্দম তখন সবে 30 পেরিয়েছে। বিখ্যাত পরিচালক প্রস্তাবটা দিতেই সে কেঁপে উঠেছিল। এত বড় চরিত্র চ্যালেঞ্জ হিসেবে লুফে নিয়েছিল। ছবি রিলিজ হবার পর প্রতিটি বাঙালি প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। কিন্তু সেই থেকেই নিজের রোমান্টিক ইমেজের কবর খোঁড়া হয়ে গেল। না, তার জন্য এখন 40-এ এসে কোনো আফসোস নেই অরিন্দমের। ঈশ্বর তার উপর বারংবার আঘাত হেনেছেন, কিন্তু সে তবু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। হরিশ মল্লিকের এই ছবিটিতে কাজ করতে এসে তার মনে হয়েছিল নিজেকে নতুন করে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এখন প্রতিদিন যেসব ছবিতে সে কাজ করে তার বাকি গল্পটাই শোনার ইচ্ছে হয় না। অনেক সময় ছবির নামও মনে থাকে না, কিন্তু এই ছবিটার সঙ্গে সে নিজের অজান্তেই এত গভীরভাবে জড়িয়ে গেছে যে ফিল্ম নষ্ট হওয়া সহ্য করতে পারছে না। অরিন্দম চোখ বন্ধ করে পেছনে মাথাটা হেলিয়ে দিতে তীব্র হর্নের শব্দ শুনতে পেল। পেছনের গাড়িটি প্রায় ঘাড়ের কাছে এসে পৌঁছেছে। তার হেডলাইটের আলোয় চারপাশ আলোকিত। তাড়াতাড়ি যাবার তাড়ায় সে সমানে হর্ন বাজিয়ে চলেছে। অরিন্দম ড্রাইভারকে বলল, ওকে তুমি সাইড দিচ্ছ না কেন? যেতে দাও ওকে। ড্রাইভার বলল, রাত্রে এইভাবে ওভারটেক করে যাওয়া বেআইনি, শালা মরবে। বলতে বলতে সে গাড়িটি বাঁ পাশে নিয়ে যেতেই পেছনের গাড়িটি উল্কার গতিতে বেরিয়ে গেল। যেটুকু দেখা গেল গাড়িটিতে 2জন বসে আছে, তারা একজন নারী। অরিন্দম কল্পনার দিকে তাকালো। খুব টেন্সড হয়ে বসে রয়েছে। মেয়েটা ভালো।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে নয়, স্বপ্ন দেখার বয়সে রয়েছে এখনো। বাজারে গুজব অরিন্দমের হাতে কোনো নায়িকার নিস্তার নেই। অরিন্দম হাসল। কল্পনা নিশ্চয়ই কথাটাকে সমর্থন করবে না। বাঁক ঘুরতে এয়ারপোর্ট দেখতে পেল ওরা। আজ বাইরে আলো দেয়া হয়েছে। এত রাতেও প্রচুর গাড়ি সেখানে। শীতার্ত বাতাস উঠে আসছে হু হু করে নিচের উপত্যকা থেকে। গাড়ির দরজা খুলতে টের পেল ওরা। অরিন্দম দেখলো যে গাড়িটা তাদের ওভারটেক করেছিল সেটা ঠিক তাদের সামনেই পার্ক করা রয়েছে। ওরা বারান্দায় উঠতেই প্রচুর মানুষ এবং চিৎকার চেঁচামেচি শুনতে পেল। উদ্বিগ্ন আত্মীয় স্বজন বন্ধুরা এসেছে নিরুদ্দিষ্ট প্লেনটির খবর জানতে। কর্তৃপক্ষ সমানে বলে যাচ্ছেন যে তাদের কাছে কোনো খবর নেই। সন্ধানী দল এই অন্ধকারেও সার্চ লাইট ফেলে পাহাড়ে পাহাড়ে ঘুরে যাচ্ছে। খবর এলেই তা জানানো হবে। কিন্তু এই কথায় কেউ শান্ত হতে রাজি নন। একজন বৃদ্ধা মাটিতে বসে মাথা চাপড়ে কেঁদে চলেছেন সমানে। বসন্ত এসব দেখে বলল, এখানে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই। ইতিমধ্যে অরিন্দমকে চিনতে পেরেছে বাঙালিদের কেউ কেউ। মুহূর্তে খবরটা ছড়িয়ে পড়ল। অরিন্দম অবাক হয়ে দেখল এই শোক এবং উদ্বেগের সময়ও মানুষের ফিল্ম স্টার দেখার প্রবণতা নষ্ট হয়ে যায় না। ওপাশ থেকে কেউ চিৎকার করে উঠল, আপনার কেউ কি ওই প্লেনে ছিল নাকি অরিন্দম বাবু? অরিন্দম জবাব না দিয়ে বসন্তকে বলল, চলুন ভেতরে গিয়ে খোঁজ নেই। নিরাপত্তারক্ষীরাও অরিন্দমের প্রতি জনতার আকর্ষণ লক্ষ্য করছিল। ফলে যে এলাকায় সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ সেখানেও অরিন্দমরা প্রবেশাধিকার পেল। টেবিলে গোটা তিনেক টেলিফোন নিয়ে কয়েকজন অফিসার অত্যন্ত ব্যস্ত। প্রতি মুহূর্তে অন্যান্য এয়ারপোর্ট থেকে যে খবর আসছে তা নিয়েও পর্যালোচনা চলছে। একজন অফিসার অরিন্দমকে চিনতে পেরে হেসে বললেন, বলুন। অরিন্দম একবার ভাবলো বসন্তের পরিচয়টা দেবে কিনা, কিন্তু মত পাল্টে নমস্কার করে বলল, দয়া করে যদি দুটো তথ্য আমাদের দেন তাহলে খুব খুশি হব। বলুন বলুন। এখান থেকে দুপুরে যে প্লেনটি ছেড়েছিল তার খবর পাওয়া যায়নি? এখন পর্যন্ত না। প্লেনটি বাংলাদেশে ঢোকার আগেই ঝড়ের মুখে পড়ে। পাইলট জানিয়েছিলেন ফেরা যাবে না। তিনি আরো উত্তরে সোজা সরে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি, অফিসার জানালেন। এই অবস্থায় কি আশঙ্কা করা যায়? যায় আবার যায়ও না। ঘটনাটা ঘটবার পর যে সময় কেটে গেছে তাতে প্লেনটির ভেসে থাকা সম্ভব নয়। অত তেলই নেই। কোনো এয়ারপোর্টে ফোর্স ল্যান্ডিংও করেনি। ঝড় এড়াতে যদি উত্তরে সরে যায় তাহলে এক হতে পারে কোনো মতে মাঠে ঘাটে নেমেছে, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। সেটা হলেও খবর আসতো, কারণ প্লেনের ট্রান্সমিটার নষ্ট হবার কথা নয়। যদি ঝড়ে কোনো পাহাড়ের গায়ে ধাক্কা খায়, ইনফ্যাক্ট আমরা সেটাই আশঙ্কা করছি। কেউ বেঁচে থাকতে পারে না অমন হলে? ধাক্কা খেলে না। আমার দ্বিতীয় জ্ঞাতব্য, আজ দুপুরে আমরা কিছু এক্সপোজড ফিল্ম পাঠিয়েছিলাম মাদ্রাজে। সেগুলো কি প্লেনে তোলা হয়েছিল? বুকিং থাকলে না পাঠাবার কোনো কারণ নেই। অফিসার উঠে গিয়ে একটা লিস্ট তুলে নিলেন ফাইল থেকে। কি নামে যাচ্ছিল? অনন্ত সব বিবরণ দিতে ভদ্রলোক মাথা নাড়লেন। ইয়েস, গিয়েছে। ৬০,০০০ ফুট এক্সপোজড ফিল্ম, ৬০,০০০ টাকার ইন্স্যুরেন্স। ৬০,০০০? বসন্ত চিৎকার করে উঠল, কি বলছেন আপনি? তাই তো লেখা আছে, কেন ওর দাম কি আরো বেশি? অফিসার চোখ ছোট করলেন। ইম্পসিবল, র স্টকের দামই তো ওর ৩ গুণ। কিচ্ছু করার নেই। ইন্স্যুরেন্সের পেমেন্ট অ্যাভয়েড করার জন্য অনেকেই কমিয়ে দাম লেখান। আপনারা কি এখানে শুটিং করতে এসেছিলেন? মাথা নাড়ল অরিন্দম, তারপর বলল, থ্যাঙ্কস। স্খলিত পায়ে ওরা যখন বেরিয়ে আসছিল তখন উদ্বিগ্ন জনতা সমানে জিজ্ঞাসা করে যাচ্ছে, দাদা কি বলল, সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট কোথায় হলো দাদা? কোনো কথার জবাব না দিয়ে ওরা গাড়ির কাছে চলে এলো। বসন্ত হাঁটতে পারছিল না আর। তাকে ভেতরে তুলে নেওয়া হলো এবং তখনই কল্পনা কেঁদে উঠল শব্দ করে। অরিন্দম ওর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এভরিথিং ফিনিশড, এভরিথিং। কাল দুপুরের ফ্লাইটটা ছাড়বে তো?
আজ সকালে এখানে পৌঁছে ভেবেছিল প্লেন ধরবে, ভাগ্যিস ধরেনি। শরীরে শীতল রক্ত বইল যেন। কালকের ব্যাপারটা জানার জন্য সে পা বাড়ালো। গাড়িগুলোর মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চাপা গর্জন কানে আসতেই থমকে গেল সে। মহিলা কণ্ঠ বলছে, ইডিয়েট, ইউ মাস্ট ফাইন্ড হিম। ওর ব্রিফকেসেই ছিল সমস্ত কাগজপত্র। চুরি করে পালিয়েছিল। উইদাউট দ্যাট আমি হেল্পলেস। ওটা না পেলে তোমার কোনো আশা নেই, মনে রেখো। এবার পুরুষটি বলল, আই নো, কিন্তু লোকেশনটা এরা বলছে না। প্লেন কোথায় ভেঙে পড়েছে জানলে আমি এখনই রওনা হতাম। বলছে না কি করে বলাতে হবে? যদি না জানো তাহলে লিভ মি, আই উইল ফাইন্ড দ্যাট। কথাগুলো বলতে বলতে ভদ্রমহিলা গটগটিয়ে যে গাড়িতে গিয়ে উঠলেন সেটার দিকে তাকিয়ে চিনতে পারল অরিন্দম। পুরুষটি ছুটে গেল। চলন্ত গাড়ির দরজা তার জন্য খোলা হলো না। উল্কার গতিতে ফিরে যাচ্ছিল গাড়িটা। এরাই আসার পথে ওদের ওভারটেক করেছিল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বুনো হাঁসের পালক এর প্রথম পর্ব। প্রথম পর্বেই কিন্তু কাহিনী খুব জমজমাট হয়ে উঠেছে। দেখা যাক পরবর্তী পর্বগুলোতে কি হয়। গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রাজিয়া সুলতানা। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।